জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো আবারও ফিরে এসেছি নতুন একটি ক্লাসে। তো দেখো, আমি শ্যামল রয়। তো দেখো, সেরা 30টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ইতিহাস থেকে যারা তোমরা ডাব্লিউপি এক্সাম দিবে, তো অলরেডি আমাদের কিন্তু ডাব্লিউপি এক্সামের এক্সাম ডেট কিন্তু দিয়ে দিয়েছে। তো এই ডাব্লিউপি এক্সামকে ফোকাস করে বা কলকাতা পুলিশ রয়েছে, ডাব্লিউপি এসআই রয়েছে, এই যে এক্সামগুলো রয়েছে এগুলোর উপর ভিত্তি করে আমি কিন্তু আজকে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ইতিহাস থেকে বাছাই করা প্রশ্নোত্তর নিয়ে এসেছি 30টি। তো তোমরা কেউ ভিডিওটি স্কিপ করবে না, পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে। ঠিক আছে, তো চলো শুরু করি আজকের এই ক্লাস। যারা যারা তোমরা এসএসসি জিডি দিবে প্লাস যারা তোমরা ডাব্লিউবিপি দিবে, তোমাদের জন্য কিন্তু এই ক্লাসটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে যেটা ডাব্লিউবিপিতে বারবার আসে, ডাব্লিউবিপির জন্য এটা কিন্তু সেরা প্রশ্ন একটি। ঠিক আছে, কি বললাম, ডাব্লিউবিপির জন্য এটা কিন্তু এটি সেরা প্রশ্ন। তো দেখো কি বলছে, নিম্নলিখিত কোন শাসক মনসবদারি ব্যবস্থা প্রবর্তন করেছিলেন? অপশনগুলো দেখে নিই। শাহজাহান বা শাহজাহান হয়ে গেছে একবারে, হ্যাঁ শাহজাহান হয়, শেরশাহ, আকবর না জাহাঙ্গীর? তোমাদের দেখো, মুঘল সাম্রাজ্য বা মুঘল সাম্রাজ্য তোমরা বলতে পারো, সেটা সম্পর্কে ফুল ডিটেলসে ভিডিও রয়েছে। প্লাস আমরা যদি দেখি গুরুত্বপূর্ণ এমসিকিউ কিন্তু আমি করিয়েছি। তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি অবশ্যই ইতিহাসে গিয়ে প্লেলিস্টে যাবে এবং সেখান থেকে তোমরা এই যে কনসেপচুয়াল ক্লাস প্লাস এমসিকিউগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখে নেবে। ঠিক আছে, তো এটা মুঘল সাম্রাজ্য বা মুঘল সাম্রাজ্য থেকে আসা প্রশ্ন। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার অপশন নাম্বার সি, আকবর। ঠিক আছে, মুঘল সাম্রাজ্যে যদি আমরা দেখি শ্রেষ্ঠ সম্রাট কিন্তু ছিলেন আকবর। ঠিক আছে, আকবর যদি আমরা দেখি, আকবরের পিতার নাম কি? আকবরের পিতার নাম হচ্ছে হুমায়ুন। হুমায়ুন শব্দের অর্থ হচ্ছে কি? হুমায়ুন শব্দের অর্থ হচ্ছে ভাগ্যবান। তো হুমায়ুন সিঁড়ি থেকে পড়ে গিয়ে 1556 সালে মারা যান। ঠিক আছে, এবং 1556 থেকে কি বললাম, এই 1556 থেকে আমরা যদি দেখি 1605, কি লিখবো, 1605 সাল পর্যন্ত কিন্তু আমরা দেখব যে আকবর শাসন করবেন। ঠিক আছে, তো দেখো আকবর যদি আমরা দেখি 1579 খ্রিস্টাব্দে মনসবদারি প্রথা কিন্তু চালু করেছিলেন। আর মনসব শব্দের অর্থ হচ্ছে কি? পদমর্যাদা। ঠিক আছে, তো কত সালে? সালটা ভীষণ ইম্পর্টেন্ট, 1579 সালে। এবার আমরা যদি বলি এই আকবরের সময় আমরা যদি দেখি দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল। কিসের যুদ্ধ হয়েছিল? দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল 1556 সালে। কত সালে? এই সালেই 1556 সালেই আমরা যদি দেখি দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল। মুঘল সম্রাট এর মুঘলদের নেতৃত্ব দিয়েছিল কে? এর হচ্ছে অভিভাবক আমরা বলতে পারি, কারণ আকবর যেই সময় সিংহাসনে বসেছিল তখন তার বয়স ছিল মাত্র 13 থেকে 14 বছর বয়স। ঠিক আছে, তো আকবরের যে আমরা বলতে পারি অভিভাবক শায়েস্তা খাঁ, আর হচ্ছে আমাদের কে পরিচয় হিমু, কিন্তু আদিল শের সেনাপতি হিমু মধ্যে যুদ্ধটা কিন্তু হয়েছিল। ঠিক আছে, পানিপথের দ্বিতীয় যুদ্ধ। তো পানিপথের টোটাল 3টা যুদ্ধ হয়েছিল। প্রথম পানিপথের যুদ্ধ 1526 সালে, দ্বিতীয় পানিপথের যুদ্ধ 1556 সালে। ঠিক আছে, আর তৃতীয় পানিপথের যুদ্ধ 1761 সালে। এটা আবার কাদের মধ্যে হয়েছিল? এটা মারাঠা আর আফগানদের মধ্যে কিন্তু হয়েছিল। আর আদিল শের সেনাপতি হিমু আর হচ্ছে আমরা যদি দেখি বৈরাম খাঁর মধ্যে হয়েছিল। কি খাঁ? বৈরাম খাঁর মধ্যে কিন্তু হয়েছিল। ঠিক আছে, এই যুদ্ধটা। তো এই কয়েকটা যে বললাম, পানিপথের প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় যুদ্ধ, পরীক্ষার জন্য তোমাদের ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার দেয়। ঠিক আছে, নেক্সট, মারাঠা সাম্রাজ্য থেকে কে পেশওয়াতন্ত্র প্রতিষ্ঠা করেন? ঠিক আছে, কে পেশওয়াতন্ত্র প্রতিষ্ঠা করেন? শাহজি, ছত্রপতি শিবাজি, শম্ভুজি, বালাজি বিশ্বনাথ। তো পেশওয়াতন্ত্র কে প্রতিষ্ঠা করেছিলেন? অপশন নাম্বার ডি, আমরা যদি দেখি বালাজি বিশ্বনাথ কিন্তু পেশওয়াতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। অ্যাকচুয়ালি পেশওয়াতন্ত্রের কথার অর্থ কি? পেশওয়াতন্ত্রের কথা অর্থ হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী। পেশওয়াতন্ত্রের কথার অর্থ কি? প্রধানমন্ত্রী। পরবর্তী আমরা যদি দেখি এই মারাঠা রাজাদের মধ্যে রাজাদের কোনো অস্তিত্ব থাকবে না, এবং এই যে পেশোয়া যারা রয়েছেন, পেশোয়া যারা হবেন তারাই কিন্তু ধর্তাকর্তা হতেন মারাঠাদের মধ্যে। ঠিক আছে, তো আমরা দেখব যে মারাঠারা 1761 সালে মারাঠা এবং
আফগানদের মধ্যে যুদ্ধ হবে এবং এই যুদ্ধে মারাঠারা ভীষণভাবে পরাজিত হবে এবং সমগ্র ভারত যে তারা রাজত্ব করার একটা স্বপ্ন দেখেছিল তাদের কিন্তু চিরতরে বিলীন হয়ে যাবে। ঠিক আছে, তো 1761 তৃতীয় যে পানিপথের যুদ্ধ, এটাকে তৃতীয় পানিপথের যুদ্ধ বলা হয়, তৃতীয়। ঠিক আছে, তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল এবং এই যুদ্ধে মারাঠারা ভীষণভাবে হেরে গিয়েছিল, যুদ্ধের মধ্যে পরাজিত হয়ে গিয়েছিল। ঠিক আছে, এবং এখান থেকে চিরতরে তাদের যে ভারত রাজত্ব করার একটা স্বপ্ন ছিল সেটা বিলীন হয়ে গেছিল এবং ইংরেজদের প্রধান যে শক্তিশালী তাদের শত্রু ছিল তারা কিন্তু ছিল এই মারাঠারা। তো মারাঠারা যখনই পরাজিত হয়ে যায়, ইংরেজদের ভারতের রাজত্ব করার যে একটা স্বপ্ন ছিল সেটা তাদের কিন্তু প্রশস্ত হয়েছিল। বোঝা গেল? আর পানিপথ যদি আমরা দেখি, বর্তমানে পানিপথ কোন রাজ্যের মধ্যে রয়েছে? তো হরিয়ানা রাজ্যের মধ্যে কিন্তু এই পানিপথ অবস্থিত। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে। হর্ষবর্ধনের রাজত্বকালে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ভারত সফর করেছিল? ঠিক আছে, এটা অলরেডি কিন্তু এসএসসি জিডিতে আসা প্রশ্ন। ঠিক আছে, দেখো এগুলি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসছে, এগুলোই এমপিএসসি দিচ্ছে, এগুলোই ডাব্লিউবিতে দিচ্ছে, এগুলোই ডাব্লিউপি এসআইতে দিচ্ছে। তো তোমাদের এই প্রশ্নগুলো কিন্তু বারবার পড়তে হবে, কারণ প্রিভিয়াস ইয়ার কিউ প্রশ্নপত্রে কিন্তু তোমাদের দেখতে হবে। ঠিক আছে, আর তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে নেক্সট ভিডিওতে তোমরা কি চাচ্ছ। ঠিক আছে, এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ার কিউ, না ডাব্লিউপি প্রিভিয়াস ইয়ার কিউ, না ডাব্লিউপি এসআই, ঠিক আছে, না কলকাতা পুলিশ, তোমরা যেটা বলবে সেটারই আমি করিয়ে দিব। ঠিক আছে, তো দেখো মেগাস্থেনিস, ইবন বতুতা, ফাহিয়েন না হিউয়েনসাং। তো হর্ষবর্ধনের রাজত্বকালে কোন ব্যক্তি ভারত সফর করেছিলেন? অপশন নাম্বার ডি যদি আমরা দেখি সঠিক অ্যান্সার হিউয়েনসাং। হিউয়েনসাং কিন্তু চীন দেশ থেকে ভারতে আসেন, তার বইয়ের নাম হচ্ছে সিইউকি। ঠিক আছে, তো দেখো মেগাস্থেনিস কার সময় এসেছিলেন? মেগাস্থেনিস যদি আমরা দেখি চন্দ্রগুপ্ত মৌর্যের সময় এসেছিলেন মেগাস্থেনিস। ইবন বতুতা কার সময় এসেছিলেন? আমরা যদি দেখি ইবন বতুতা, আমরা যদি দেখি দিল্লির যে তুগলক বংশের শ্রেষ্ঠ রাজা মোহাম্মদ বিন তুগলক, তার সময় কিন্তু ভারতে এসেছিলেন ইবন বতুতা এসেছিলেন আফ্রিকার মরক্কো দেশের তানজিয়া শহর থেকে কিন্তু এসেছিলেন। ফাহিয়েন যদি দেখি আমরা দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ভারতে এসেছিলেন। তো এই যে কে কার রাজত্বকালে ভারতে এসেছিলেন, এগুলো কিন্তু আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, পঞ্চতন্ত্র এর লেখক কে? তো বিভিন্ন যে ঐতিহাসিক গ্রন্থগুলো রয়েছে বা প্রাচীন ভারতের যে বিভিন্ন গ্রন্থগুলো রয়েছে সেগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো আমাদের যে প্রথম ক্লাস হয়েছিল না ভারতের ইতিহাসের উৎস, সেখানে আমি মোট 25টার মতো তোমাদের গ্রন্থ লিখেছি এবং আমি এটা 100% সিওরিটি দিচ্ছি যে তোমাদের এই 25টা যে গ্রন্থ লিখেছি এখান থেকে একটা গ্রন্থ তোমাদের কমন পড়ছে, তুমি যে কোনো এক্সাম দাও। ঠিক আছে, ডাব্লিউবিপির মানে ওয়েস্ট বেঙ্গলের তুমি যে কোনো এক্সাম দাও, ডাব্লিউবিপি কনস্টেবল হতে পারে, ডাব্লিউবিপি এসআই হতে পারে, কলকাতা পুলিশ হতে পারে। ঠিক আছে, কলকাতা পুলিশ এসআই হতে পারে। এখান থেকে 25-এর মধ্যে যদি আমাদের অ্যানসিয়েন্ট থেকে একটা প্রশ্ন আসে গ্রন্থ থেকে, তাহলে তুমি 1 নম্বর এখানে কমন পাচ্ছই। আমার জাস্ট ভিডিওটা দেখে নাও। বিশাখ দত্ত, উমাপতি ধর, বিষ্ণু শর্মা, সোমদেব। তো অপশন নম্বর সি যদি আমরা দেখি সঠিক অ্যান্সার বিষ্ণু শর্মা। পঞ্চতন্ত্রের গ্রন্থের রচয়িতাকে বিষ্ণু শর্মা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো কি বলছে। ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? দেখো জাতীয় কংগ্রেসের সভাপতি যখন আমাদের দেশ 1947 সালে কি হয় স্বাধীন হয়, তখন ভারতের এই যে স্বাধীনতার সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিল? তো জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? 1885 সালে লর্ড ডাফরিনের সময়। যখন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল 1885 সালে, তখন লর্ড ডাফরিন আমাদের ভাইসরয় ছিলেন। ঠিক আছে, তো দেখো স্বাধীনতা প্রাপ্তির সময় 1947 সালে জে.পি. কৃপালিনী, জে.এল. নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল, আবুল কালাম আজাদ। তো অপশন নম্বর এ আমাদের এখানে সঠিক অ্যান্সার জে.বি. কৃপালিনী হয়ে যাবে। যখন আমাদের ভারতবর্ষ স্বাধীনতা লাভ করছে সেই সময় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি যদি আমরা দেখি তাহলে কি হবে? জে.বি. কৃপালিনী। ঠিক আছে, ওকে, নেক্সট প্রশ্ন দেখি কি রয়েছে। নিম্নোক্ত কোন রাজবংশের শাসক 1999 সালে কান্দারিয়া মহাদেব মন্দির নির্মাণ করেছিল?
তো দেখো এগুলো কিন্তু এসএসসি জিডি কনস্টেবলস যেটা রয়েছে 30/1/2023 সালের 4 শিফটে আসা প্রশ্ন। তো অপশনগুলো দেখে নিই। সুঙ্গা, চান্দেলা, নন্দা, অ্যাকচুয়ালি নন্দ হতো, গুপ্ত। তো অপশন নম্বর বি আমরা যদি দেখি এখানে সঠিক অ্যান্সার। যখন এই কান্দারিয়া মহাদেব মন্দির নির্মাণ করেছিল কারা? 1999 সালে এই চান্দেলা রাজবংশ। বোঝা গেল? নেক্সট দেখো, রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা, কি বললাম? রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দন্তি দুর্গ। নিম্নোক্ত কোন শাসকের সামন্ত ছিলেন? তো এক সময় এই যে দন্তি দুর্গ, যে কিনা রাষ্ট্রকূট বংশ প্রতিষ্ঠিত করেছিল মহারাষ্ট্রে, তিনি একসময় কার সামন্ত ছিলেন? বোঝা গেল? প্রথম বিক্রমাদিত্যের, দ্বিতীয় কীর্তিবর্মনের, প্রথম পুলকেশীর না দ্বিতীয় পুলকেশীর? তো অপশন নম্বর যদি আমরা দেখি, অপশন নম্বর বি আমাদের সঠিক অ্যান্সার, দ্বিতীয় কীর্তিবর্মন। ঠিক আছে, দ্বিতীয় কীর্তিবর্মনের কি ছিলেন? সামন্ত ছিলেন কিন্তু এই রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা দন্তি দুর্গ। দেখো, রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা দন্তি দুর্গ চালুক্য সম্রাট দ্বিতীয় কীর্তিবর্মনের সামন্ত ছিলেন। তাহলে এই যে দ্বিতীয় কীর্তিবর্মনকে চালুক্য বংশের রাজা। তো যদি বলা হয় পরীক্ষায় আসে যে চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজাকে, চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজাকে অ্যাকচুয়ালি আমরা যদি দেখি দ্বিতীয় পুলকেশী। এবার যদি আমি বলি দ্বিতীয় পুলকেশীর সঙ্গে আমরা যদি দেখি নর্মদা নদীর তীরে একজনের যুদ্ধ হয়েছিল, তার নাম কি? তার নাম হচ্ছে হর্ষবর্ধন। কি নাম? হর্ষবর্ধন। হর্ষবর্ধনের সঙ্গে কিন্তু দ্বিতীয় পুলকেশীর যুদ্ধ হয়েছিল এবং এই যুদ্ধে হর্ষবর্ধন কিন্তু পরাজিত হয়েছিল। ঠিক আছে, 620 নাগাদ খ্রিস্টাব্দে। বোঝা গেল? তো দেখো এরপরে কি বলছে, চালুক্যদের পরাজিত করে রাষ্ট্রকূট সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। তার মানে এই যে আবার তাদেরই সামন্ত ছিলেন, তাদেরকে আবার পরাজিত করে, দ্বিতীয় কীর্তিবর্মনকে আবার পরাজিত করে, বা দ্বিতীয় কীর্তিবর্মনের পরবর্তী যে রাজা ছিলেন তাকে পরাজিত করে আমরা যদি দেখি এই দন্তি দুর্গ রাষ্ট্রকূট সাম্রাজ্য কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। এবার দেখো তিনি চালুক্যদের পরাজিত করেছিলেন 753 খ্রিস্টাব্দে। রাজাধিরাজ ও পরমেশ্বর উপাধি কিন্তু গ্রহণ করেছিল। বোঝা গেল? 753 সালে তিনি চালুক্যদের পরাজিত করেছিলেন এবং রাজাধিরাজ, রাজ পরমেশ্বর কিন্তু বা পরমেশ্বর উপাধি কিন্তু তিনি নিয়েছিলেন। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, কোন স্টেশনে গান্ধীজিকে দক্ষিণ আফ্রিকার ট্রেন থেকে বের করে দেওয়া হয়েছিল? গান্ধীজি তার দাদার আইনের কাজ করার জন্য তিনি দক্ষিণ ভারতে গিয়েছিলেন এবং দক্ষিণ ভারতে তিনি প্রথম যদি দেখা যায় রাজনৈতিক কিন্তু আন্দোলন শুরু করেছিলেন এবং 1915 সালে কিন্তু তিনি আবার ভারতে ফিরে এসেছিলেন, তাই না? তো তার যে ভারতে ফিরে আসার যে ঘটনাটা, সেই দিনটাকে আমরা প্রবাসী দিবস কিন্তু মেনে চলি, তাই তো? তো দেখো তিনি যে আফ্রিকায় গিয়েছিলেন, দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন এবং সেখান থেকে তাকে আবার ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। সেই স্টেশনটার নাম কি? কালক বে স্টেশন, হুবলি জংশন রেলওয়ে, কানাজাওয়া স্টেশন, না পিটার মরিটসবার্গ? তো অপশন নাম্বার ডি কিন্তু আমাদের এখানে সঠিক হবে, পিটার মরিটসবার্গ স্টেশনে কিন্তু তাকে নামিয়ে দেওয়া হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো, মারাঠা এবং কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন? মারাঠা এবং কেশরী, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, ঈশ্বরচন্দ্র গুপ্ত, শিশির কুমার ঘোষ। তো মারাঠা এবং কেশরী পত্রিকার সম্পাদককে ডাব্লিউবিপির পরীক্ষার জন্য, ডাব্লিউবিপির জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু বলে দিচ্ছি। তো অপশন নাম্বার যদি আমরা দেখি বি আমাদের এখানে সঠিক অ্যান্সার, বাল গঙ্গাধর তিলক। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, ভারতের কোথায় প্রথম মিউনিসিপ্যালিটি প্রতিষ্ঠিত হয়? ঠিক আছে, মাদ্রাজ, কলকাতায়, মুম্বাই না দিল্লি? তো ভারতের কোথায় প্রথম মিউনিসিপ্যালিটি প্রতিষ্ঠিত হয়? অপশন নাম্বার এ আমাদের এখানে সঠিক অ্যান্সার, মাদ্রাজ। দেখো মাদ্রাজের বর্তমান নাম কি? তামিলনাড়ু। মাদ্রাজের বর্তমান নাম কি? তামিলনাড়ু, তাই তো? নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, পল্লবদের রাজধানী কোথায় ছিল? পল্লব দক্ষিণ ভারতের একটা বংশ, কাঞ্চিপুর, মান্যক্ষেত, মাদুরাই, মহাবলীপুরম। তো পল্লবদের রাজধানী কোথায় ছিল? অপশন নাম্বার এ যদি আমরা দেখি, কাঞ্চিপুর।
বা কাঞ্চিপুরম আমরা বলতে পারি। তো কাঞ্চিপুরটা কোথায় বর্তমানে? কর্ণাটক, বোঝা গেল, কর্ণাটক রাজ্যে। আর কর্ণাটক কিন্তু কফি চাষের জন্য খ্যাত, তাই না? কর্ণাটক হচ্ছে আরবিকা চাষি, আরবিকা কফির জন্য কিন্তু বিখ্যাত, বা সব থেকে বেশি কর্ণাটক রাজ্যে কিন্তু কফি চাষ হয়, ঠিক আছে। আর কেরল রাজ্যে মুষ্টিমেয়। চলো নেক্সট, শিখদের মধ্যে খালসা প্রথা কে চালু করেছিলেন? শিখদের মধ্যে খালসা প্রথা কে চালু করেছিলেন? গুরু অর্জুন, গুরু গোবিন্দ সিং, গুরু তেগ বাহাদুর, গুরু হরগোবিন্দ। তো শিখদের মধ্যে খালসা প্রথা কে চালু করেছিলেন? অপশন নাম্বার যদি আমরা দেখি, অপশন নাম্বার বি, গুরু গোবিন্দ সিং হচ্ছে এই খালসা প্রথা প্রতিষ্ঠিত করেছিলেন, তাই না? তো এই যে শিখ ধর্মের প্রবর্তককে, শিখ ধর্মের প্রবর্তক যদি আমরা দেখি গুরু নানক, ঠিক আছে। গুরু নানক হচ্ছে আমাদের কি শিখ ধর্মের প্রবর্তক। নেক্সট প্রশ্ন দেখো, রাজগৃহ বেশ কয়েক বছরের ধরে মগধের রাজধানী ছিল, পরে রাজধানী ড্যাশে স্থানান্তরিত হয়। এটি কিন্তু আমরা যদি দেখি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র এসএসসি জিডিতে আসা, এসএসসি জিডিতে আসা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু এটা, ঠিক আছে। তো উজ্জয়িনী, কাঞ্চিপুরম, তক্ষশিলা না পাটলিপুত্র? রাজগৃহ বেশ কয়েক বছর ধরে মগধের রাজধানী ছিল। অ্যাকচুয়ালি রাজগৃহ যদি আমরা দেখি, ঠিক আছে, হর্ষঙ্ক বংশের প্রথম যদি রাজধানী দেখি সেটা হচ্ছে রাজগৃহ। মানে বর্তমানে আমরা যদি দেখি বিহার আর হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে এটা অবস্থিত। অ্যাকচুয়ালি বর্তমানে এখন আমাদের ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে অবস্থিত হবে। তো বেশ কয়েক বছর ধরে রাজধানী ছিল মগধের, এবং সেটা পরবর্তীকালে কোথায় স্থানান্তরিত হয়েছিল? অপশন নাম্বার ডি যদি আমরা দেখি পাটলিপুত্র। এই পাটলিপুত্রের বর্তমান নাম হচ্ছে পাটনা, যেটা আমাদের বিহারের বর্তমান রাজধানী, ঠিক আছে। তো আমরা যদি দেখি রাজগৃহ, হ্যাঁ, হর্ষঙ্ক বংশের রাজধানী ছিল। তারপর যদি আমরা দেখি মোটামুটি আমরা যদি দেখি শিশুনাগ বংশের, তারপর শিশুনাগ বংশের যদিও বৈশালী ছিল, পরবর্তীকালে আবার যদি দেখি পাটলিপুত্র নিয়ে আসা হয়েছিল। এরপরে আমরা যদি দেখি নন্দ বংশের, ঠিক আছে। তো বেশ কয়েকটা বংশের যদি আমরা দেখি রাজধানী ছিল কিন্তু। এবার দেখো নেক্সট, ওদন্তপুরী মহাবিহার কে নির্মাণ করেন? ওদন্তপুরী মহাবিহার গোপাল, দেবপাল, অশোক, ধর্মপাল। তো ওদন্তপুরী মহাবিহার কে নির্মাণ করেছিলেন? অপশন যদি আমরা দেখি, সঠিক অ্যান্সার এ, গোপাল। দেখো গোপাল কিন্তু আমরা যদি দেখি ওদন্তপুরী মহাবিহার কিন্তু প্রতিষ্ঠিত করেছিল কে? গোপাল। গোপাল হচ্ছে ওদন্তপুরী মহাবিহার প্রতিষ্ঠিত করেছিল। এবার যদি আমরা দেখি না 750 খ্রিস্টাব্দে, 750 থেকে 770 খ্রিস্টাব্দ পর্যন্ত, ঠিক আছে, গোপাল কিন্তু পাল বংশের প্রতিষ্ঠাতা ছিল। কি বললাম, 750-এ তিনি সিংহাসনে বসেছিলেন, এবং তার রাজধানী ছিল কোথায়? গোপালের রাজধানী ছিল মুঙ্গের। কোথায়? মুঙ্গের। এই মুঙ্গেরটা কোথায় বর্তমানে? মুঙ্গেরটা যদি আমরা দেখি বিহারে, বিহারে কিন্তু এখনো রয়েছে মুঙ্গের, বোঝা গেল। তো গোপালের রাজধানী কোথায় ছিল? মুঙ্গের। কারণ বাংলায় আমরা দেখব যে 650 থেকে 750 পর্যন্ত প্রায় 100 বছর বাংলায় অরাজকতা চলবে, যেটা আমরা মৎস্যনায়ের যুগ নামে পরিচিত, আমরা যেটা ইতিহাসে পড়েছিলাম, তাই তো। এই মৎস্যনায়কের যুগকে কাটিয়ে তোলার জন্য বাংলায় প্রথম নির্বাচিত রাজা হন কিন্তু এই গোপাল, আর গোপাল পাল বংশ প্রতিষ্ঠিত করেছিলেন। আর গোপালের পরবর্তী রাজা হচ্ছে ধর্মপাল, যে কিনা হচ্ছে আমরা যদি দেখি গোপাল কি করেছিল, গোপাল আরো দুটো বিশ্ববিদ্যালয় কিন্তু প্রতিষ্ঠিত করেছিল, ঠিক আছে। তো তোমরা এটা আমাকে বলবে যে গোপাল কি কি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করেছিল দুটো, সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, কারণ পাল বংশ সম্পর্কে তোমাদের বিস্তারিতভাবে আমি পড়িয়েছি, ঠিক আছে। নেক্সট দেখো, নীল বিদ্রোহকে কেন্দ্র করে কাকে বাংলার নানা সাহেব বলা হয়? নীল বিদ্রোহ, নীল বিদ্রোহ যদি আমরা দেখি, নীল বিদ্রোহ 1859 থেকে 60 খ্রিস্টাব্দে কিন্তু নীল বিদ্রোহ হয়েছিল। কোথায় হয়েছিল? বাংলায় হয়েছিল। বাংলায় নদিয়া, মেদিনীপুর, ঠিক আছে, ওইদিকে খুলনা। তো আমরা যদি দেখি বর্তমানে আমাদের বাংলাদেশে কিছু কিছু জায়গা চলে গেছে, সেই সময় তো আর বাংলা মানে বাংলাকে বিভক্ত করা হয়নি। তো 1859 থেকে 60 খ্রিস্টাব্দের মধ্যে বাংলায় হচ্ছে আমাদের কি নীল বিদ্রোহ হয়েছিল। তো নীল বিদ্রোহকে কেন্দ্র করে বাংলার নানা সাহেব কাকে বলা হয়? বিষ্ণুপদ বিশ্বাসকে, রামরতন মল্লিককে, দিগম্বর বিশ্বাসকে, না তিতুমিরকে? তো অপশন নাম্বার আমরা যদি দেখি বি আমাদের এখানে সঠিক অ্যান্সার। রামরতন মল্লিককে বাংলার কিন্তু নানা সাহেব বলা হয়। এই যে রামরতন মল্লিক, বিষ্ণুপদ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস, বিষ্ণুচরণ বিশ্বাস, এগুলো হচ্ছে আমাদের নীল বিদ্রোহের একজন বিখ্যাত নেতা, ঠিক আছে। আর হচ্ছে তিতুমির, তিতুমির হচ্ছে আমরা যদি দেখি, তিতুমির হচ্ছে বাঁশের কেল্লা তৈরি করেছিলেন, হ্যাঁ।
কি ওয়াহফ মানে আন্দোলনের হচ্ছে নেতৃত্ব দিয়েছিলেন, ঠিক আছে। দক্ষিণ চব্বিশ পরগনার নারকেল পেরিয়া গ্রামে বাঁশের কেল্লা নির্মাণ করেছেন। তিতুমিরের আসল নাম হচ্ছে মীর নিসার আলী, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, তমলুকে জাতীয় সরকারের মহাপরিচালক কে ছিলেন? তমলুকে জাতীয় সরকারের মহাপরিচালক কে ছিলেন? অজয় মুখার্জি, সতীশচন্দ্র সামন্ত, বীরেন্দ্র শাসমল, সুনীল ধারা। তো তমলুক জাতীয় সরকার আমরা দেখেছিলাম 1944 থেকে 46 পর্যন্ত, ঠিক আছে। এই পর্যন্ত আমাদের জাতীয় সরকার ছিল। তো এখানকার নেতৃত্ব কে দিয়েছিলেন? সতীশচন্দ্র সামন্ত। এই তমলুকটা কোথায়? তমলুক যদি আমরা দেখি মেদিনীপুর। আর মেদিনীপুরে একজন বিখ্যাত আমাদের ব্যক্তি জন্মগ্রহণ করেছিলেন, তার নাম কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কি জন্মগ্রহণ করেছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাই তো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যাকে বাঙালির শিক্ষাগুরু বলা হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কি বলা হয়? বাঙালির শিক্ষাগুরু। এই যে তমলুকে যখন জাতীয় সরকার পরিচালনা হয়েছিল, বা তমলুকে যখন জাতীয় সরকার, তমলুক যখন স্বাধীনতা নিয়ে করছিল, সেই সময় একজন নেতৃত্ব দিয়েছিল মহিলা, যার নাম হচ্ছে গান্ধী বুড়ি, ঠিক আছে। কি বলা হয়? অ্যাকচুয়ালি ওর নাম হচ্ছে মাতঙ্গিনী হাজরা। কি নাম ছিল? মাতঙ্গিনী হাজরা, যাকে আমরা গান্ধী বুড়ি নামে কিন্তু চিনি, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, তিনি পুলিশের গুলিতে কিন্তু প্রাণ হারিয়েছিলেন। এবার দেখো, লবণ সত্যাগ্রহ আন্দোলন মহাত্মা গান্ধীর সাথে কে নেতৃত্ব দিয়েছিলেন? লবণ সত্যাগ্রহ আন্দোলন। লবণ সত্যাগ্রহ আন্দোলন যদি দেখি আমরা 1930-এর 12ই মার্চ দেখব, তাই না? লবণ সত্যাগ্রহ আন্দোলন 1930 খ্রিস্টাব্দে 12ই মার্চ। লবণ সত্যাগ্রহ আন্দোলনের আরো নাম রয়েছে। কি নাম রয়েছে? ডান্ডি অভিযান রয়েছে, বা আইন অমান্য আন্দোলন রয়েছে। তো দেখো, লবণ সত্যাগ্রহ আন্দোলনে মহাত্মা গান্ধীর সাথে কে নেতৃত্ব দিয়েছিল? অপশনগুলো দেখে নিই। মৃদুলা সারাভাই, সরোজিনী নাইডু, অ্যানি বেসান্ত, উপরে কোনোটি নয়। তো আমাদের এখানে যদি দেখি, সঠিক অ্যান্সার অপশন নম্বর বি, সরোজিনী নাইডু, ঠিক আছে। সরোজিনী নাইডু নেতৃত্ব দিয়েছিলেন। আর সরোজিনী নাইডু আমরা যদি দেখি 1925 খ্রিস্টাব্দে কানপুর অধিবেশনে কংগ্রেসের অধিবেশনে কিন্তু সভাপতিত্ব করেছিল। কিসের? 1925 সালের কংগ্রেস, তাই তো? কংগ্রেসের 1925 সালে কানপুর অধিবেশনে কিন্তু সভাপতিত্ব করেছিল, বোঝা গেল। নেক্সট দেখো, নেক্সট কি প্রশ্ন রয়েছে? স্থানীয় স্বায়ত্তশাসন। স্থানীয় স্বায়ত্তশাসন বা আমরা যদি দেখি লোকাল সেলফ গভর্নমেন্ট কোন ভাইসরয় প্রতিষ্ঠা করেন? স্থানীয় স্বায়ত্তশাসন বা লোকাল সেলফ গভর্নমেন্ট কোন ভাইসরয় প্রতিষ্ঠিত করেছিল? অপশনগুলো দেখে নিই। লর্ড মেয়ো, লর্ড লিটন, লর্ড রিপন, লর্ড ডাফরিন। তো দেখো কি হবে আমাদের এখানে সঠিক অ্যান্সার? অপশন নম্বর সি যে কিন্তু সঠিক অ্যান্সার, লর্ড রিপন। দেখো, লর্ড রিপন যদি আমরা দেখি 1881 সাল থেকে 1886 সাল পর্যন্ত কিন্তু আমাদের কি ছিল? আমাদের ভাইসরয় ছিল, ঠিক আছে, লর্ড রিপন। এই লর্ড রিপনের সময় আমরা যদি দেখি জনগণনা কিন্তু শুরু হয়েছিল, জনগণনা মানে সরকারিভাবে পুরোপুরিভাবে, ঠিক আছে। তার আগে হয়েছিল 1871 থেকে 72, লর্ড মেয়ো করেছিল, যদিও সেটা সম্পূর্ণ হয়নি, ঠিক আছে। তো স্থানীয় স্বায়ত্তশাসন বা লোকাল সেলফ গভর্নমেন্ট কোন ভাইসরয় করেছিল? লর্ড রিপন কিন্তু করেছিল, যাকে ভারতের ফ্রেন্ড বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো, অসহযোগ আন্দোলনের সময় বড়লাট কে ছিলেন? অসহযোগ আন্দোলনের সময় বড়লাট কে ছিলেন? লর্ড রিডিং, লর্ড লিটন, লর্ড লিনলিথগো, লর্ড উইলিংটন। তো অসহযোগ আন্দোলনের সময় বড়লাট কে ছিলেন? অসহযোগ আন্দোলন কত সালে হয়েছিল? আমরা যদি দেখি 1921 সালে কিন্তু অসহযোগ আন্দোলন হয়েছিল, ঠিক আছে। তো সেই সময় বড়লাট কে ছিলেন, মানে ভাইসরয় কে ছিলেন? অপশন নম্বর এ, লর্ড রিডিং। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, হরপ্পার কোন স্থানের সঙ্গে ধান চাষের সংযোগ রয়েছে? হরপ্পা সভ্যতা, তাই তো? লোথাল, কালীবঙ্গান, রোপার না বানোয়ালি? তো হরপ্পার কোন স্থানের সঙ্গে ধান চাষের সংযোগ রয়েছে? অপশন নম্বর বি যদি আমরা দেখি হয়ে যাবে সঠিক অ্যান্সার। অ্যাকচুয়ালি এখানে বি হবে, বি হচ্ছে সঠিক অ্যান্সার, কালীবঙ্গান হবে। লোথালকে কি বলা হয়? অ্যাকচুয়ালি লোথালকে আমরা যদি দেখি না, লোথাল হচ্ছে হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার। লোথালে আমরা যদি দেখি সামুদ্রিক একটা বন্দর লোথাল,
ঠিক আছে, তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে? কালীবঙ্গান। এটা মিস্টেক হয়ে গেছে। নেক্সট দেখো, রানা প্রতাপ কোন যুদ্ধে মুঘলদের কাছে পরাজিত হয়? হলদিঘাটের যুদ্ধে, পানিপথের প্রথম যুদ্ধে, তালিকোটার যুদ্ধে, না খানুয়ার যুদ্ধে? তো অপশন নাম্বার এ আমরা যদি দেখি সঠিক অ্যান্সার হলদিঘাটের যুদ্ধ। হলদিঘাটের যুদ্ধ আমরা যদি দেখি, হলদিঘাটের যুদ্ধ 1576 সালে হয়েছিল। 1500 কত সালে হয়েছিল? হলদিঘাটের যুদ্ধ 1576 সালে হয়েছিল। আকবর আর আমরা যদি দেখি রানা প্রতাপের মধ্যে হয়েছিল, বা মুঘলদের সঙ্গে রানা প্রতাপ। রানা প্রতাপ এই যুদ্ধে কিন্তু পরাজিত হয়েছিল 1576 সালে। হলদিঘাটটা বর্তমানে কোথায়? আমরা যদি দেখি হলদিঘাটটা আমাদের রাজস্থান রাজ্যে, রাজস্থান। ঠিক আছে, হলদিঘাটটা কোথায় অবস্থিত? রাজস্থান রাজ্যে কিন্তু অবস্থিত। এটা গেল কত? এটা গেল 1576। ঠিক আছে, এবার পানিপথের প্রথম যুদ্ধ কি বলেছিলাম? 1526। তালিকোটার যুদ্ধ 1556। আর খানুয়ার যুদ্ধ আমরা যদি দেখি 1527 হবে, তাই না? 1527 সালে আমরা যদি দেখি খানুয়ার যুদ্ধ কিন্তু হয়েছিল। নেক্সট দেখো কি বলছে, দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দাস বংশ আমরা দেখবো যে দিল্লিতে, ঠিক আছে, দাস বংশ প্রতিষ্ঠিত হবে। দাস বংশ যদি আমরা দেখি 1200 কি হবে? 1206 সালে আমরা যদি দেখি দাস বংশ প্রতিষ্ঠিত কিন্তু হবে। তো দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কুতুবউদ্দিন আইবক, নাসিরউদ্দিন মাহমুদ, আলাউদ্দিন খলজি, না ইলতুৎমিশ? তো দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন নম্বর এ, কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক কিন্তু দাস বংশের প্রতিষ্ঠাতা, যে কিনা 1206 থেকে 1210 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু দিল্লির সিংহাসনে বসবেন। ঠিক আছে, এই দাস বংশকে আবার বলা হয় তুমলুক বংশ। দাস বংশের আবার নাম হচ্ছে ইলবাড়ি তুর্কি বংশ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, শিখ গুরু যিনি হচ্ছে সতীদাহ এবং পদ্মাবতার ঘোর বিরোধিতা ছিলেন। অপশনগুলো দেখে নাও, গুরু নানক, গুরু অমর দাস, গুরু রামদাস, গুরু অর্জুন। তো শিখ গুরু যিনি হচ্ছে সতীদাহ প্রথা এবং পদ্মাবতার ঘোর বিরোধী ছিলেন, অপশনগুলো দেখে নাও কি রয়েছে, গুরু নানক, গুরু অমর দাস, গুরু রামদাস, গুরু অর্জুন। তো সতীদাহ প্রথা এবং পদ্মাবতার কে ঘোর বিরোধিতা ছিলেন? অপশন নম্বর বি, গুরু অমর দাস। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার আনন্দমঠ উপন্যাসে কোন বিদ্রোহের পটভূমিকা রচিত করেছেন? তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে আনন্দমঠ উপন্যাসটা রয়েছে সেটা কোন বিদ্রোহের পটভূমিকায় রচিত? অপশনগুলো দেখে নেই, সন্ন্যাসী বিদ্রোহ, রংপুর বিদ্রোহ, নীল বিদ্রোহ, না পাইক বিদ্রোহ? তো আমরা যদি দেখি সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নম্বর এ, সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিকায় কিন্তু দেখবো যে আনন্দমঠ উপন্যাসটি তিনি লিখেছেন। নেক্সট প্রশ্ন দেখো, কার রাজত্বকালে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন? কার রাজত্বকালে? যখন আলেকজান্ডার বা তৃতীয় আলেকজান্ডার ভারতবর্ষে এসেছিলেন তখন ভারতের মধ্যে কোন রাজা বা কোন বংশের রাজারা রাজত্ব করেছিলেন? অপশনগুলো দেখে নেই, ধননন্দ, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, বিম্বিসার, সমুদ্রগুপ্ত। তো অপশন নাম্বার এ যদি আমরা দেখি সঠিক অ্যান্সার ধননন্দ বা নন্দ বংশের শেষ রাজা ধননন্দ কিন্তু ভারতবর্ষের মধ্যে রাজত্ব করেছিল। সেই সময় আলেকজান্ডার ভারতে এসেছিলেন এবং আমাদের যে উত্তর পশ্চিম দিকগুলো সেগুলো কিন্তু অধিকার করে নিয়েছিল এবং প্রায় 19 মাস কিন্তু আমরা যদি দেখি এই আলেকজান্ডার কিন্তু ভারতে ছিলেন। ঠিক আছে, তো যদি আমরা দেখি রাজা অম্বি রয়েছেন, তিনি এই আলেকজান্ডারের বিনা যুদ্ধে বশ্যতা তিনি স্বীকার করেছিলেন, হার স্বীকার করে নিয়েছিলেন। কিন্তু রাজা পুরুষ সঙ্গে তার যুদ্ধ হয়েছিল, রাজা পুরুষ সঙ্গে তার যুদ্ধ হয়েছিল 300 যদি আমরা দেখি 26 খ্রিস্টাব্দ নাগাদ, 326 খ্রিস্টাব্দ নাগাদ, যেটা আমাদের হিতাস্পিসের যুদ্ধ বা ঝিলামের যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে আমরা যদি দেখি পুরু আহত হওয়ার পরেও তিনি তার সম্পূর্ণ দিয়ে তার যুদ্ধ করেছিলেন। তিনি তার সম্পূর্ণ বলতে তিনি তার যত শক্তি ছিল সব শক্তি দিয়ে তিনি যুদ্ধ করেছিলেন এবং যুদ্ধে পরাজিত হওয়ার পরেও তার যে এই বীরত্ব দেখে কিন্তু আলেকজান্ডার তার কিন্তু আবার রাজ্য কিন্তু ফিরিয়ে দিয়েছিলেন। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছেন, আর্যভট্ট এবং বরাহমিহির কোন যুগের মনীষী ছিলেন? আমরা দেখবো এখানে অপশনগুলো, বৈদিক যুগের, মৌর্য যুগের, গুপ্ত যুগের, না কুষাণ যুগের? তো আর্যভট্ট এবং বরাহমিহির কোন যুগের মনীষী ছিলেন? অপশন নাম্বার সি যদি আমরা দেখি সঠিক অ্যান্সার হয়ে যাবে গুপ্ত যুগের। দেখো আর্যভট্ট আমাদের জ্যোতিষবিদ ছিলেন এবং বরাহমিহিরও কিন্তু একজন জ্যোতিষবিদ ছিলেন।
এবং আমরা যদি দেখি আর্যভট্ট এই দশমিকের আবিষ্কার কিন্তু করেছিলেন। ঠিক আছে, 1 থেকে 10 পর্যন্ত কিন্তু সংখ্যা তিনি কিন্তু আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, আর আর্যভট্ট হচ্ছে আমাদের ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ। নেক্সট প্রশ্ন, রাজপুতানায় কে ভক্তি ধর্মের প্রচার করেছিলেন? রাজপুতানায়, ঠিক আছে, গুরু নানক, জয়জীবন দাস, জগজীবন দাস, তুলসী দাস না মীরাবাই? তো রাজপুতানায় কে ভক্তি ধর্মের প্রচার করেছিলেন? অপশন নাম্বার ডি আমরা যদি দেখি সঠিক অ্যান্সার মীরাবাই। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, ভারত ভারতীয়দের জন্য উক্তিটি করেছেন। ভারত ভারতীয়দের জন্য উক্তিটি করেছেন কে? স্বামী বিবেকানন্দ, হযরত মোহিনী, স্বামী দয়ানন্দ সরস্বতী, মহাত্মা গান্ধী। তো ভারত ভারতীয়দের জন্য উক্তিটি করেছিলেন অপশন নাম্বার যদি আমরা দেখি সি, স্বামী দয়ানন্দ সরস্বতী। স্বামী দয়ানন্দ সরস্বতীর বিখ্যাত উক্তি ভারত ভারতীয়দের জন্য। যখন ইংরেজরা ভারতে শাসন করেছিল তখন তিনি একথা বলেছিলেন যে ভারত ভারতীয়দের জন্য তিনি এই বিখ্যাত উক্তিটি কিন্তু করেছিলেন। কে? স্বামী দয়ানন্দ সরস্বতী। আর তিনি বলেছিলেন বেদের যুগে ফিরে যাও, তার একটি বিখ্যাত উক্তি। বেদের যুগে ফিরে যাও, তার একটি বিখ্যাত উক্তি। নেক্সট প্রশ্ন দেখো, দক্ষিণ আফ্রিকার গান্ধী নামে কে পরিচিত? আমরা যদি দেখি ভারতের গান্ধী, ঠিক আছে, কে? গান্ধীজি মোহনদাস করমচাঁদ গান্ধী, তাই তো গান্ধীজির পুরো নাম। তো দক্ষিণ আফ্রিকার গান্ধী নামে কে পরিচিত? নেলসন ম্যান্ডেলা, মার্টিন লুথার কিং, ইব্রাহিম লিঙ্কন, উপরের কেউ নন। তো দক্ষিণ আফ্রিকার গান্ধী নামে কে পরিচিত? অপশন নাম্বার এ, নেলসন ম্যান্ডেলা, যে কিনা দক্ষিণ আফ্রিকার গান্ধী নামে কিন্তু পরিচিত। আজকে লাস্ট কোশ্চেন মনে হয়, ঠিক আছে, হ্যাঁ লাস্ট কোশ্চেন, 30 নম্বর কোশ্চেন। 30টা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি, তাই তো। তো লাস্ট প্রশ্ন, রায়চুর দোয়াবকে কেন্দ্র করে কোন দুটি রাজ্যের মধ্যে সংঘাতের সূত্রপাত হয়? রায়চুর দোয়াবকে কেন্দ্র করে বিজয়নগর ও সুলতানি, বিজয়নগর ও বাহমনি, ইলিয়াস শাহী ও মোগল বংশ, উপরের কোনোটি নয়। তো রায়চুর দোয়াবকে কেন্দ্র করে কোন দুটি রাজ্যের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়েছিল? অপশন নাম্বার বি আমরা যদি দেখি সঠিক অ্যান্সার বিজয়নগর এবং বাহমনি। এই বিজয়নগর এবং বাহমনি আমরা যদি দেখি দক্ষিণ ভারতের একটা রাজবংশ, যেটা দিল্লির যে সুলতানি বংশ রয়েছে, তুঘলক বংশের রাজা মোহাম্মদ বিন তুঘলকের রাজত্বকালে আমরা যদি দেখি এই দুটো বংশের কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিলেন। একটা হচ্ছে আমাদের 1336 খ্রিস্টাব্দে, আর একটা হচ্ছে আমাদের 1347 খ্রিস্টাব্দে। বিজয়নগর সাম্রাজ্য 1336 খ্রিস্টাব্দে এবং বাহমনি সাম্রাজ্য 1347 খ্রিস্টাব্দে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। এবং কৃষ্ণা নদীর যে রয়েছে, কৃষ্ণা নদী এবং গোদাবরী নদীর যে সংযোগস্থল রয়েছে, যেখানে সংযোগস্থল বলবো না সরি, এটার মাঝখানে যে একটা দোয়াব অঞ্চল রয়েছে, কারণ দুই নদীর মধ্যবর্তী অংশকে আমরা দোয়াব বলি, যেখানে প্রচুর পরিমাণে চাষাবাদ হয়, প্রচুর পরিমাণে ফসল ফলে, সেটাকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখব বিজয়নগর এবং বাহমনির মধ্যে সংঘাতের সূত্রপাত হবে। তো দেখো এই ছিল আজকে আমাদের 30টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সবগুলো কিন্তু বাছাই করা প্রশ্নোত্তর। তোমাদের আপকামিং যে এক্সাম হতে চলেছে সেই এক্সামের উপর ভিত্তি করে কিন্তু আমরা এই 30টি প্রশ্নোত্তর খুবই বাছাই করা প্রশ্নোত্তর নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে।